ধর্ষণে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে গঠন করা হয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। পাশাপাশি মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের আদালতে উপস্থাপনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে। এবার জানিয়ে দেব প্রধান শিরোনাম। নিবন্ধন পেতে ঈদের পর ইসিতে যাচ্ছে নাগরিক পার্টি, ৩০০ আসনে প্রার্থীর প্রস্তুতি। টাঙ্গাইলে দখলমুক্ত সাবেক এমপির বাড়ি, ভারসাম্যহীনদের আশ্রম বানান সমন্বয়ক। সড়ক পাকার গণস্বাক্ষরে মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রের কর্মীর বাবা ১২ বছর নিচ্ছেন ভাতাও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার দিবাগত রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত গঠন করা হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। মাগুরার ঘটনায় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন শিক্ষার্থীরা। শনিবার গভীর রাত বিশ্ববিদ্যালয়ের শুনশান নীরবতা ভেঙে একে একে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় কবি সুফিয়া কামাল, শামসুন নাহার, রোকেয়া হল সহ অন্যান্য হলের শিক্ষার্থীরা। ছাত্রী হলের শিক্ষার্থীদের সাথে যোগ দেয় বিভিন্ন হলের ছাত্ররাও। মাগুরার ৮ বছরের আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত শাস্তি কার্যকরের দাবি শিক্ষার্থীদের। নীরবে অনেক কথা বলেছি, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। এই জন্য আমরা এখন রাস্তায় নেমে এসেছি যেন এটার কার্যকর একটা রায় করা হয়, ধর্ষকদের জন্য ফাঁসি দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না এবং প্রসেসটা খুবই লেন্দি। তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া, ধর্ষক কেন বাহিরে সহ ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের পাশাপাশি পদত্যাগ দাবি করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। একদম ধর্ষকদের ফাঁসি দেওয়া হয়, যাতে কোনো ধরনের কোনো জামিন কিছু যেন না দেওয়া হয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা অবস্থারও আমরা মনে করি যে যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব, আমার মনে হয় না যে উনি ওনার পদে থাকার জন্য যোগ্য। রাত ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা আসে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের। এ সময় ধর্ষণ বিরোধী দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদানের ২টি দাবিও জানানো হয়। ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। মাগুরার ঘটনায় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে সন্ধ্যা 7:30টায় মশাল মিছিলের ঘোষণা দেয়া হয়। আর দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ধর্ষণ বিরোধী মঞ্চের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে চলমান ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে শনিবার মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত ২:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে রাত ১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা আরিচার মহাসড়কে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা দেশের প্রতিটি নারী ও সকল স্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত
এবং আগামী 48 ঘন্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। এছাড়া শনিবার সন্ধ্যায় ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে শনিবার মধ্যরাতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখছি যে মাগুরায় 8 বছর বয়সী এক শিশুকে 3 নরপশু মিলে কিভাবে ধর্ষণ করেছে। আমরা আসছি ইন্টারিম সরকার যেন তাদের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি দিতে হবে এবং ধর্ষককে যদি মব জাস্টিসেও মেরে ফেলে যায় তবে সেটাই করতে হবে, কিন্তু ধর্ষকের স্থান হবে না। বিশেষ ট্রাইব্যুনাল করে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার সন্ধ্যায় দেশব্যাপী ধর্ষণ, নারী বিদ্বেষী মবের বিরুদ্ধে গণপদযাত্রা শেষে এই আহ্বান জানায় সংগঠনটি। এছাড়াও সরকারকে 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল করে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। সরকার ধর্ষকদের বিচার নিশ্চিতে ব্যর্থ হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করারও আহ্বান জানান নতুন এই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পদযাত্রাটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থান ঘুরে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বিষয়গুলো আমরা আশা করেছিলাম আমরা তার কিন্তু সবকিছু পাচ্ছি না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করতে চাই, আপনারা অতি দ্রুত দেশকে স্থিতিশীল করার জন্য এদেশের সন্ত্রাসী খুনি যাদেরকে 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বানিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করুন। মাগুরার ঘটনা সহ ধর্ষণের সব ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ধর্ষণের ঘটনা তদন্তে দেরি হওয়ায় সঠিক বিচার পায় না ভুক্তভোগীরা। রাজধানী সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মেডিকেল টিমের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। শিশুটির উন্নত চিকিৎসার স্বার্থে চিকিৎসকরা বোর্ড বসিয়েছে জানিয়ে আখতার হোসেন বলেন, এখনো পর্যন্ত মামলার দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা পাচ্ছে উল্লেখ করে আখতার আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ভূমিকা রাখতে হবে। আমরা আসিয়ার ঘটনা সহ অন্যান্য যতগুলো ঘটনা আছে প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডে যাতে দ্রুত বিচার আদালতের মধ্য দিয়ে এই বিচারগুলো সম্পূর্ণ করা হয় সেদিকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তদন্তগুলো দেরিতে হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই তদন্তগুলো সঠিকভাবে আসে না, যার কারণে যারা ভিকটিম তারা সঠিক বিচারটা পান না। মাগুরে ধর্ষণের শিকার 8 বছরের শিশুকে ঢাকা মেডিকেল থেকে শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মাগুরার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বৃহস্পতিবার। সেদিন থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকরা জানান 2 দিনেও তার জ্ঞান ফেরেনি। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। শিশুটির যথাযথ চিকিৎসা ও অপরাধীর কঠোর বিচারের দাবি জানান মা। একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। শিশুটির খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ঘটনায় ক্ষোভ জানান তিনি, আর অপরাধীদের উপযুক্ত বিচারের আশ্বাস দেন সমাজ কল্যাণ উপদেষ্টা। তাকে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, তাহলে সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে। মব জাস্টিস বলে আজকে
অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে, তাহলে আপনাদের কি আমরা কি সরকার নাই বলবো? এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে, এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এদিকে ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। আসামি করা হয়েছে 4 জনকে। আসামি হয়েছে মোহাম্মদ হিটু শেখের 2 ছেলে ও তার স্ত্রী। ও 4 জন আসামি গ্রেপ্তার আছে, তাদের বিজ্ঞ আদালতে সুপর্দ করে। শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরে ধর্ষণের অভিযোগে অটো চালককে মাথা মুড়িয়ে জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় থানায় মামলা করেছেন তার স্ত্রী। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি লাভলু মিয়াকে। পুলিশ বলছে গতরাতে দায়ের করা এই মামলায় 11 জনের নামসহ 22 জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ধর্ষণ নয়, অটোরিকশার সিরিয়াল নিয়ে অভিযুক্ত লাভলুর সঙ্গে ওই অটো চালকের বিরোধ ছিল। এর জেরে 6 ফেব্রুয়ারি তাকে একটি ঘরে আটকে মারধরও করা হয়েছে। পরে ধর্ষণের অভিযোগ তুলে ধরা হয়েছে নিগ্রহ। এই চালক এখন জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ভাইরাল হলে আলোচনায় আসে ঘটনাটি। আমার তো জীবন শেষ, আজকে আমার জীবন শেষ। ওরকম করে ছবি ছাড়িয়ে দিচ্ছে। আমার একটা ছেলের বয়স 9 বছর, সেও আজকে স্কুলে যেতে পারে না। ওরা সবাই কয় বলে তোরা ওকে করে জুতা বলা দিয়ে। এবার অন্যান্য প্রসঙ্গ। গণপরিষদ নির্বাচন দাবির পাশাপাশি জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। ঈদের পরই নিবন্ধনের জন্য যাচ্ছে নির্বাচন কমিশনে। এখন সেই শর্ত পূরণের কাজ চলছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি গঠন হচ্ছে যুব উইং। পর্যায়ক্রমে গঠন করা হবে স্বেচ্ছাসেবক সহ নানা পেশাজীবী সহযোগী সংগঠন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের, আর এর মূল ভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে গঠন হয়েছে 240 সদস্যের আহ্বায়ক কমিটি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, এই কমিটির মেয়াদ 1 বছর। এরপর হবে জাতীয় কাউন্সিল। পাশাপাশি দ্রুততম সময়ে চূড়ান্ত হচ্ছে গঠনতন্ত্র। কমিটির পরিসর নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকছে সেই গঠনতন্ত্রে। যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। কিন্তু এটাকে জনপ্রিয় একটা স্লোগানের মধ্যে আনতে হবে বা ধরতে হবে। সেই স্লোগানে কয়েকটা প্রস্তাব এসেছে, আমরা এগুলো নিয়ে ভেবে স্লোগান, মার্কা, লোগো এগুলো কাজ হয়ে যাবে। আমরা তো মাত্র দল হিসেবে শুরু করলাম, এগুলো একটু সময় দিতে হবে। এদিকে গণপরিষদ নির্বাচনের দাবির পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে তারা। ঈদের পর ইসিতে যাচ্ছে নিবন্ধনের জন্য, আর সে লক্ষ্যে শুরু হচ্ছে জেলা উপজেলায় কার্যালয় ও কমিটি গঠনের কাজ। আমাদের তো অবশ্যই চিন্তা আছে যে আমরা 300 আসনে প্রার্থী দিব, এবং জোটবদ্ধর ব্যাপারে আসলে এই মুহূর্তে আমাদের সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমরা আসলে যেহেতু আত্মপ্রকাশ করলাম এই জাতীয় নাগরিক পার্টি হিসেবে, আমরা একটু আগাতে চাই এবং নিজেদের সাংগঠনিক বিস্তারটা আমরা করতে চাই। জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ে 450 কমিটিও শিগগিরই যুক্ত হচ্ছে মূল দলের সঙ্গে। সেই সঙ্গে থাকছে যুবক, কৃষক ও স্বেচ্ছাসেবক সংগঠনও। সেই রাজনৈতিক দলগুলো, যে যুব উইংসগুলো আছে, তারা কিভাবে কাজ করে, তারা আসলে কেন মানুষের এই যুবক সম্প্রদায়কে তারা রাজনীতিমুখী করতে ব্যর্থ হয়েছে কেন, এবং তারা এই ব্যর্থতার কারণে আসলে আমাদের সমাজের মধ্যে, যুবকদের মধ্যে যে রাজনৈতিক বিমুখিতা আসলে যে দৃশ্যমান হয়েছে, এগুলো আসলে কেন হয়েছে। ঠিক একই সাথে আসলে আমরা কেমন যুব সংগঠন গঠন করলে আসলে তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো, এই কথাগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। ভোটের রাজনীতিতে মধ্যপন্থার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনমানুষের কাছে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার সন্ধ্যায় খেলাফত মজলিসের ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ইফতারের আগে আলোচনায় সালাউদ্দিন আহমেদ নতুন রাজনৈতিক দল এনসিপি ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে সালাউদ্দিন বলেন, একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন হওয়ার বিষয়টি বিভ্রান্তি তৈরি করতে পারে। রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। যেই শব্দাবলী এবং যেই সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচনের পক্ষে 58% ভোটার, একটি জরিপে উঠে এসেছে এই তথ্য। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভিশন। এছাড়া আগের চেয়ে চাঁদাবাজি 41% বেড়েছে বলে উঠে এসেছে জরিপে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনের দৃষ্টিভঙ্গি, কবে ভোট, তাদের প্রত্যাশা, এসব বিষয় নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভিশন, যা চলে চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত। দেশের 64 জেলার 10,696 জন ভোটারের উপর জরিপ করে সংস্থাটি। চলতি বছরই জাতীয় নির্বাচনের পক্ষে জরিপে অংশগ্রহণকারীদের 58%, আর 2026 সালের পরও নির্বাচনের পক্ষে মত 10.09% ভোটারের। জুনের মধ্যেই 31.6% আপনার ভোটার নির্বাচন চাচ্ছেন এবং ডিসেম্বরের মধ্যে আরো 26.5%, অর্থাৎ আগামী 9 মাসের মধ্যেই বা 8 মাসের মধ্যেই আপনার প্রায় 58.1% ভোটার নির্বাচন চাচ্ছেন। জরিপের ফল বলছে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র 9.3% রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তনের দাবি করেছেন মাত্র 5.3%। এখন হয়তো আপনার বললো যে সংস্কার আগে, হ্যাঁ বললো, কিন্তু আপনার আবার এটাও বলছেন নির্বাচনও চান উনি 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের সংস্কার হবে এটা তো আমরা জানি না। তো তখন আবার অনেকে হয়তো দুইটাকে সাংঘর্ষিক হিসাবে আলোচনা করতে পারেন। তো এই ধরনের কিছু ব্যাপার থাকে। তো কেন আমরা এগুলা সাংঘর্ষিক জায়গাগুলো আমরা রাখিনি, আমরা শুধুমাত্র আপনার স্পষ্ট আনসার যেগুলো পাওয়া সম্ভব সেটাই রেখেছি। জরিপের ফল অনুযায়ী এখনই নির্বাচন হলে বিএনপি পাবে 41.07% ভোট, জামায়াত ইসলামী পাবে 31.06%, আওয়ামী লীগ পাবে 13.09%, জাতীয় নাগরিক পার্টি পাবে 5.01% ভোট। এছাড়া ইসলামী আন্দোলন 2.06%, জাতীয় পার্টি পাবে 1%, গণ অধিকার পাবে 0.05% ভোট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলে আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাড়িটি দখলমুক্ত করা হয়েছে। শনিবার রাত 9:30 থেকে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে। শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি বাসাটিতে 20 জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিয়ে প্রবেশ করেন। এ সময় তিনি দাবি করেন, জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে এক লোক ঘরটি না ভেঙে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম করার প্রস্তাব দেন। তার প্রস্তাবেই সকালে তালা ভেঙে সেখানে প্রবেশ করেন মিষ্টি। সেখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের 20 জন মানসিক ভারসাম্যহীনকে রাখার কথাও জানান তিনি। এর আগে 6 ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা জোয়াহেরুল ইসলামের বাড়িটিতে ব্যাপক লুটপাট ও ভাঙচুর হয়। বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবেই সে হয়তো এখানে এসেছিল। নিজেদের খেয়াল যেহেতু রাখতে পারে না, সমস্যার সম্মুখীন না হয়, তাদেরকে এখান থেকে উদ্ধার করে ওই জায়গায় আপাতত টেম্পোরারিভাবে রাখার জন্য আমরা নিতে এসেছি। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই অবস্থা এখন কি অবস্থা সেখানে রয়েছে? আবারও দখলের হাত থেকে বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি?
দখলের হাত থেকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে তেমন কোনো কিছু জানাতে পারছি না, কারণ আমি যখন এসেছি এখানে বাড়ির কোনো কেয়ারটেকার বা বাড়িটি রক্ষণাবেক্ষণ করার জন্য কাউকে চোখে পড়ছে না। প্রায় আধা ঘন্টা যাবত আমি এখানে অবস্থান করছি। আর এর সাথে যদি যোগ করি, গতকালকে যখন মারিয়া মোকাদ্দাস আসে তখন কিন্তু এই বাড়ির যে তালা ছিল সেই তালাটি ভেঙে সে বাড়িটিতে প্রবেশ করে, সাথে 20 জনের মতো মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে সে এখানে প্রবেশ করে। প্রবেশ করার পরে যে কলাপসিবল গেটটি দেখা যাচ্ছে, এটা তখন তালা মারা ছিল, এটি ভেঙে এখানে তাদেরকে নিয়ে সে অবস্থান করতে থাকে। এবং তার ভাষ্য অনুযায়ী সেটা হচ্ছে যে জহের সাহেবের কোনো এক কাছে লোক এসে বলেছিল বাড়িটি যাতে না ভেঙে এখানে এই ভারসাম্যহীন মানুষদের পুনর্বাসন করা হয়, এবং সে এই দাবিটি ছিল। এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তার প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি, রাত 9:30 নাগাদ এই সহকারী কমিশনার ভূমি তিনি এখানে আসেন, তার সাথে যৌথ বাহিনীর সদস্যরা আসেন। সেখানে আমরা পুলিশকে দেখেছি, সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি। তো তারা এসে এখান থেকে মোট 17 জন মানসিক ভারসাম্যহীন মানুষকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তখন আমরা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রুহুল কাছে জানতে চেয়েছিলাম যে এদেরকে কোথায় নিয়েছেন। তিনি যেটা বলেছেন যে এই মানসিক ভারসাম্যহীন যে 17 জন মানুষ এখানে ছিল, তারা এখানে আসার আগেও একটি জায়গা, সন্তোষের একটি জায়গাতে ছিল। তারা যেটা মনে করেছে যে যেহেতু সেখানটাতে এই মানসিক ভারসাম্যহীন মানুষগুলি লম্বা সময় ছিল, সেখানে থাকার মতো উপযোগী, এখানে থাকার মতো উপযোগী নয়, তাদেরকে এখান থেকে নিয়ে সেখানে রাখা হবে এবং পরবর্তীতে সমাজসেবার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হবে, যাতে এই মানসিক ভারসাম্যহীন যারা ছিলেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, এটা তিনি বলেছেন। এর বাইরে আপনি বিষয়টি জানতে চেয়েছেন যে এটা রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। এটা রক্ষণাবেক্ষণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। চাঁদপুরের কোরালিয়ায় গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ। তাদের অবস্থা গুরুতর হওয়ায় নিয়ে আসা হচ্ছে ঢাকায়। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, ঘটনাটি কিভাবে ঘটল, যারা আহত রয়েছেন তাদের শরীরের কি পরিমাণে পুড়ে গেছে, চিকিৎসকরা কি বলছেন? শহরের কোরালিয়া এলাকায় রুস্তুমানের ভবনের 4র্থ তলায় এই গ্যাস লিকেজ হয়। সেখানে তার আব্দুর রহমান নামে যে ভাড়াটিয়া রয়েছে, তার গৃহবধূ খাদিজা বেগম সেখানে প্রথমে খাবার গরম করতে যায়, তখনই গ্যাসের লাইনটি লিকেজ হয়ে যায়। লিকেজ হওয়াতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসার দরজাটি কিন্তু তালা লাগানো থাকায় তারা বের হতে বিলম্ব হয়, পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। আর এই বিলম্ব হওয়াতে পরিবারের 11 জন সদস্য এই বাসায় ভেতরে ছিল, তাদের মধ্যে 6 জনের অবস্থা অগ্নিদগ্ধ হয়, চাঁদপুর সদর হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে 4 জনকে প্রথমে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে, বাকি 2 জনকে এখন পাঠানোর প্রক্রিয়া চলছে। মোট 6 জনকে ঢাকা প্রেরণ করা হচ্ছে বলে এখানকার চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান আমাদেরকে জানিয়েছেন। পরিবারের যে আব্দুর রহমান, তিনি একজন ফল ব্যবসায়ী এবং তার পরিবার মৎস্য ব্যবসায়ী এর সাথে জড়িত। তাদের পরিবারের তার 2 ছেলে এবং 2 পুত্রবধূ এবং তার স্ত্রী সহ মোট 6 জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে যে 4 জনের অবস্থা, তাদের শরীরের হাত, পা, মুখ ও মন্ডল, শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে কত পার্সেন্ট পুড়েছে সেটি কিন্তু এখানকার হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান তিনি বলতে পারেনি। তিনি বলছেন যে 4 জনকে প্রাথমিকভাবে পাঠানো হয়েছে, তাদের হাত, পা এবং মুখমণ্ডল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে পাঠানো হয়েছে। এই আগুনের বিস্ফোরণের ঘটনা ভোরবেলায় শেয়ারি খাওয়ার সময় ঘটনা ঘটে। তাদেরকে প্রথমেই সদর হাসপাতালে আনা হয়, আর সেখান থেকে বাকি 4 জনকে পাঠানো হয়েছে। আমরা প্রতিবেশীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রথমে বিকট শব্দ হয়, তারপর চিৎকারে তারা কেউই দরজা খুলতে পারেননি। তবে তার যে আব্দুর রহমানের যে ছোট ছেলে, সে চাবি এনে তারপর তালাটি খুলেছেন। মূলত এই ছোট ছেলে রাতে বাইরে থাকার কারণেই কিন্তু তারা বাসার তালা দিয়ে কিন্তু রাতে ঘুমান বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন। আর এই কারণে আগুনটি ছড়িয়ে পড়ার পর পরিবারের কেউই বেরোতে পারেননি। প্রাথমিকভাবে বাসার প্রত্যেকটি রুমে আমরা অগ্নি সংযোগের দৃশ্য দেখেছি এবং বাসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের 6 জনেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।